মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টারে পাওয়ার্ড বাই সল্ট বে। আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন সবার পরিচিত বৃক্ষবন্ধু আজহারুল ইসলাম খান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনার সম্পর্কে যদি পরিচিতি দিতে চাই তাহলে জানাতে হয় যে আপনাকে সবাই বৃক্ষবন্ধু বা বৃক্ষ মানব বলেই ডাকেন, এবং আপনার শুরুটা আসলে 2008 সালে ফেসবুকে আপনি যখন ভিডিও দেওয়া শুরু করলেন, মানুষ আসলে জানা শুরু করলো আপনার সম্পর্কে। কিন্তু বৃক্ষের প্রতি ভালোবাসাটা বা বৃক্ষের প্রতি মায়া জন্মানোটা তো শুরু হয়েছে সেই ছোট্টবেলা থেকেই। অনেক শৈশব থেকে এটা যদি বলি তো বলা যেতে পারে এটা আমার হেরিডিটি, মানে বংশানুক্রমিকভাবে পাওয়া। কারণ আমার বাবা খুব গাছপালা রোপণ করতে পছন্দ করতেন। উনি যে কোনো জায়গা থেকে একটা ছোট বৃক্ষের চারা হোক, ছোট গুল্মের চারা হোক, এনে রোপণ করে রাখতেন। তার হাত ধরেই আমার এই পথচলা এবং তাকে দেখে দেখে আমার শেখা। অনেকেই বলে না যে হাতের যশ আছে, তার হাতে গাছ ভালো হয়। আসলে আমি যদি কখনো গাছ লাগাতে চাই, আমি এখনো জানি না যে আমার হাতে গাছ ভালো হবে কিনা। এটা কি আসলে সত্যিকার অর্থেই আসলে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা? হাতের যশ, যে কোনো মানুষ নিয়ম মেনে গাছ রোপণ করলেই গাছ হবে। হাতের যশ এই কথাটা আসলে হচ্ছে একটা মিথ। অনেকেই উদ্ভিদ নিয়ে অনেক মিথ আছে, যে কথায় আছে যে মিস্টার এক্স তাকে দিয়ে গাছটা রোপণ করে দেও, গাছটা খুব চমৎকার হবে। আসলে না, এই গাছটা আমি রোপণ করলেও হবে, আপনি রোপণ করলেও হবে। ওর নিয়মটা মেনে রোপণ করতে হবে। ও কি চায়, ও কি খাবার চায়, ও কি ওয়েদারটা চায়, কতটুকু আলো চায়, রৌদ্র কতটুকু দরকার, এই জিনিসগুলি, তার কি অসুখ আছে, কি রোগ হয়েছে, এই বিষয়গুলি যদি আপনি একটু খেয়াল করে একটা উদ্ভিদকে রোপণ করেন, বাস কমপ্লিট হয়ে গেল। এই যে অনেক জ্ঞানের বিষয়, আসলে অনেক জানার বিষয়, বৃক্ষের সম্পর্কে সঠিকভাবে না জানলে আসলে আপনি যেমনটা বললেন স্থান কাল পাত্র ভেদে আসলে ওইভাবে বুঝে গাছ লাগাতে হবে। এই জ্ঞানটা আসলে আপনি কিভাবে অর্জন করলেন? এটা তো অনেক দিনের একটা সাধনার ব্যাপার। আসলে উদ্ভিদ সম্পর্কে বিশেষ করে দেখেন, আমি একটু বিষয় এখানে একটা বলি। যেমন ধরেন অর্কিড যে উদ্ভিদগুলি আছে, এটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। অর্থাৎ পরাশ্রয়ী বলতে সে যান্ত্রিক কারণে অন্য উদ্ভিদ গাত্রে, বড় বড় বৃক্ষ গাত্রে সে যান্ত্রিক কারণে বেঁচে থাকে, কিন্তু সে নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে, এই জন্যই এটা পরাশ্রয়ী। এখন এই উদ্ভিদটাকে আপনি এনে যদি মাটিতে রোপণ করে দেন, এটা হবে না। তো এটার জন্য আপনাকে কি দিতে হবে? ঠিক ন্যাচারালি যে পরিবেশটা ছিল, যে সে এপিফাইটিক টাইপের উদ্ভিদ, অর্থাৎ সে বাতাস থেকে খাবার গ্রহণ করে বাঁচবে, সুতরাং তাকে আপনি এনেও ওই রকম একটা পরিবেশ দিতে হবে। আর এইগুলা বিষয়গুলা হয়েছে কি, এই বিষয়গুলা ধরেন আজকাল অনেকেই জানেন কীরকম, ধরেন আজকাল পড়াশোনা করেছেন, বই কিনেছেন, পড়ে পড়ে জেনেছেন। আবার কারো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে এইসবের ব্যাপারে, এইসব বিষয়ে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে তারাও যেমন জানেন আজকাল, তারা তো নিশ্চয়ই জানেন, খুব ভালো জানেন। এবং আজকাল অনেকেই আছেন বৃক্ষপ্রেমী বাংলাদেশে, যে তারা প্রাতিষ্ঠানিক উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন নাই, কিন্তু তারা এত ভালো জানেন এবং এত ভালো বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন এখন পর্যন্ত, যার বই পাইছেন বই পড়তেছেন এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করছেন, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে ওইখানে বিভিন্ন বড় বড় লেখকদের লেখাগুলি পড়ছেন। একটা উদ্ভিদকে কিভাবে যত্ন করতে হবে, কতটুকু পানি দিতে হবে, কখন পানি দিতে হবে না, কখন দিতে হবে, এইগুলি জেনে জেনে মানুষ তো আজকাল শিখছে। পানির ব্যাপারটা যখন উঠেই আসলো, গাছের পানি দেওয়ার ব্যাপারে, এই যে ঈদের সময়টাতে অনেকেই আসলে গ্রামের বাড়িতে যাচ্ছেন, গ্রামের বাড়িতে আছেন, গাছগুলোকে বাসায় রেখে যাচ্ছেন, কিভাবে আসলে পরিচর্যা করবেন এই সময়টাতে? এই সময়টাতে যদি 10-12 দিন কেউ চলে যায়, ছাদ বাগান যদি থাকে, তাহলে তো কারো হাতে দিয়ে যেতে হবে পানি দেওয়ার জন্য। আর যদি ব্যালকনি থাকে, ব্যালকনি গার্ডেনে আজকাল বাজারে কিছু কিছু ডিভাইস আছে, এরকম অটোমেটিক ডিভাইস পাওয়া যায়, যেগুলোতে আপনি ওইখানে বসেই ওইটাতে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। যেহেতু আপনার কমার্শিয়ালি না, এটা আপনার ব্যালকনিতে আছে, ব্যালকনিতে মনে করেন আপনার 10টা গাছ আছে, এক্সাম্পল, খুব চমৎকার। 10টা গাছের মধ্যে ওই যে ডিভাইসটা আছে, আধুনিক ডিভাইস, ওইটা জাস্ট করে রেখে যান, সব ঠিকঠাক করে সেট আপ করে রেখে যান। ইউটিউবে এরকম কিছু কিছু ভিডিও আসলে আমি দেখেছি, এরকম আছে। তো ওখান থেকে বসে আপনি পানির টাইমটা ঠিক করে দিলেন, সেট করা থাকলো সকালে বিকালে, সে কতটুক পানি দিবে ওইটুক দেওয়া থাকলো, দিয়ে দিল, বাস হয়ে গেল। আজকাল তো বিজ্ঞান ধরেন অনেক কিছুই করতে পারছে, বিজ্ঞান তো অনেক এগিয়ে গেছে। তবে
এই বিষয়টা তো একটা চমৎকার বিষয়, যারা বাগান করতে চান ঈদের সময় ছুটিতে যারা চলে যাবেন তাদের জন্য এই কাজটা করতে পারেন। ঈদে আমরা অনেকে অনেক কিছু উপহার দিই, আপনি কি কখনো ঈদে গাছ উপহার দিয়েছেন কিনা কাউকে? আমি গাছ উপহার অনেককেই দিছি, আমি আমার নিজেকে উপহার দিয়েছি গাছ, অনেক বন্ধু বান্ধবকেও গাছ উপহার দিয়েছি। গাছ উপহার দিতে বেশ ভালোই লাগে, কারণ একটা উদ্ভিদ আপনি কাউকে একটা বৃক্ষের চারা দিলেন বা আপনি কাউকে একটা ছোট গুল্ম বা অর্কিড যে কোনো একটা ফুলের গাছ আপনি দিলেন, তার মানে কি একটা স্বপ্ন দিয়ে দিলেন তাকে। মানে স্বপ্নটা দিলেন কিরকম, একটা ছোট্ট চারা বৃক্ষ, এক্সাম্পল একটা চমৎকার সুমিষ্ট আমের চারা কাউকে আপনি গিফট করলেন, তো এই একটা স্বপ্ন তাকে দিলেন, এই স্বপ্ন সে বাড়ি নিয়ে গেল, সেই স্বপ্নের যত্ন করলে একসময় ফুল ফুটবে, ফল দিবে, আপনি যখন সেই ফলটা খাবেন, আপনার পাখিরা খাবে, বন্য প্রাণীরা খাবে, এবং বিভিন্ন পোকামাকড় যখন এই ফলটা খাবে, আপনার স্বপ্নটা বাস্তবায়ন হলো। এটার চমৎকার, এবং এই ভালো লাগা এটা আসলে এইভাবে বোঝানো সম্ভব না। এই ভালো লাগাটা, কিছু ভালো লাগা আসলে বোঝানো যায় না। অনেকেই আসলে বৃক্ষ সম্পর্কে জানতে চান বা বৃক্ষ নিয়ে কাজ করতে চান, তাদের আসলে কি করা উচিত, কিভাবে শুরু করা উচিত মনে করেন? শুরু করা, বৃক্ষ নিয়ে কাজ করতে হলে শুরু করা, যদি কেউ চান তাহলে জাস্ট নাও, এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। কিছু না, 3-4টা গাছ এনে আপনি রোপণ করেন না, হয়ে গেল, তো স্টার্ট হয়ে গেল। শুধু কি রোপণ করার মধ্যে আসলে সবকিছু নির্ভর করে? না, যেটা আপনি বলছিলেন, পরিচর্যা, আসলে পরিচর্যাটা। পরিচর্যা আজকে পারেন নাই, আপনার একটা গাছ হয়তো মরে যাবে, 2টা 3টা মরে যায়, একটা ঠিক হবে। এভাবেই তো মানুষ শিখে। মানুষ তো দেখেন, আমি যখন ড্রাইভিং করে তো প্রথম দিন তো আমি চমৎকার খুব কমফোর্টেবলি ড্রাইভ করে ঢাকা টু খুলনা চলে যেতে পারি নাই। আপনি আসলে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে আপনার জীবনটা যখন মানে বৃক্ষের সাথে আসলে শুরু হয় কাজ করাটা, বা বৃক্ষের প্রেম যখন শুরু হয় আপনার সাথে, তখন আপনিও কিছু গাছ লাগিয়েছিলেন, কিছু গাছ হয়তো বা মরে গিয়েছে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, এটা সবার হাতেই। তখন কেমন লেগেছিল? এটা তো আসলে ভালো লাগার বিষয় না। আপনি এটা অনেক কষ্ট করে একটা গাছ রোপণ করলেন, গাছটা মরে যাবে, এটা আসলে সুখকর না, প্লেজেন্ট না। আসলে আপনি চান ওই গাছটা বেঁচে থাকুক, কষ্ট লাগবেই। এবং ওই মুহূর্তটা আসলে কি ফিল হয় যখন আপনি একটা খুব রাগ হয় নিজের প্রতি, যে আমি পারলাম না কেন, গাছটা মরে গেল, কি ক্ষতি ছিল, কি হয়েছিল, এটার খুঁজে বের করতে এবং ইচ্ছা করে। যখন কেউ গাছ কাটে তখন আপনার আসলে এটা খুব কেমন লাগে? ডিসগাস্টিং। শুনেন, একটা বৃক্ষ আপনি রোপণ করেছেন কেন? আপনি বৃক্ষ রোপণ করেছেন আপনার জন্য, পরিবেশের জন্য। তো বৃক্ষটা যখন আপনি রোপণ করলেন, এটাতে ফল হবে, ফুল হবে, ফুল দেখে আপনি প্রশান্তি পাবেন, ফুল হবে, আপনার প্রিয়জনকে ফুল উপহার দিবেন, ফুলের সুগন্ধ নেবেন, ফুল থেকে বিভিন্ন রকমের প্রসাধনী তৈরি হবে, বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েল তৈরি হবে, যেগুলা প্রসাধন শিল্পে কাজে লাগবে, রূপচর্চায় কাজে লাগবে, ওইটা অ্যানাদার থিং। যখন আপনি একটা বৃক্ষ রোপণ করার পর সেই বৃক্ষটাকেও কেটে ফেলে, এটা আসলে একটা স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হলো। স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হলো কিরকম, এর থেকে তো অনেক কিছু হতো, কাঠ হতো। আর বৃক্ষ যখন আপনি রোপণ করলেন, এই বৃক্ষটা তো আপনার নিজের জন্য রোপণ করছেন। তো এখন আপনার জীবনের জন্য বৃক্ষের জন্য আপনার জীবনটাকে দিয়ে দিবেন না, তাই না? তো বৃক্ষের জন্য যদি বৃক্ষটা যদি আপনার জীবনের জন্য হয়, তাহলে সেই বৃক্ষটাকে আপনার প্রয়োজনে আপনি কাটবেন, আপনার প্রয়োজনে কাজে লাগাবেন। আপনার এই যে ফার্নিচার, এই যে ইনফ্রাস্ট্রাকচার যা আছে, বৃক্ষ থেকে, কাঠ থেকে তৈরি হয়েছে, তো কি জন্য? এটা তো আপনার জন্য, আমার জন্য। কিন্তু এখানে ব্যবস্থাপনা দরকার। ব্যবস্থাপনা কিরকম দরকার? এক্সাম্পল ধরেন, আপনি আপনার বাড়িতে আপনার আছেই, আপনার কাছে কত, 1 টাকা। আপনি 1 টাকা থাকলে আপনি 1 টাকা দিয়েই যে সব খরচ করে আপনি কি করলেন, একটা কিছু করে ফেললেন, তারপরে আপনার কি হবে? চলতে পারবেন? আপনার 1 টাকা থাকলে যদি আপনার 1 টাকা সম্বল হয়, অ্যাটলিস্ট আপনি 50 পয়সা তো রেখে দিবেন, তাই না? তো আপনার সেরকম, আপনার 5টা 10টা বৃক্ষ আছে, একটাকে কেটে আপনার কাজে লাগান, বাকিগুলো এটাকে রিপ্লেস করেন আবার। আচ্ছা, একটি কথা স্যার যুক্ত করতে চাই। অনেকে বলে যে বড় একটি গাছ কাটলে ছোট একটি গাছ রোপণ করুন। আসলে এই ক্ষতিটা কি পোষানো যায়? বড় গাছের সাথে ছোট একটি গাছের তুলনা কি করা না, যায়? এভাবে হয় না। কারণ আমি বলি, এখানে বিষয় আছে। যখন একটা বিশাল বড় বৃক্ষ থাকবে, এই বৃক্ষের পাতার পরিমাণ বেশি থাকবে। পাতার পরিমাণ যদি বেশি থাকে, তাহলে সে কি করবে? শালুক সংশ্লেষণ বেশি করবে। কারণ প্রত্যেকটা পাতায় তো হাজার হাজার রান্নাঘর, যেখানে আপনার শালুক সংশ্লেষণ হচ্ছে, ফটোসিনথেসিস হচ্ছে। পাতার পরিমাণ বেশি, শালুক সংশ্লেষণ বেশি হচ্ছে। তো বিশাল বড় একটা বৃক্ষ আমি কেটে দিলাম, সেখানে কি হচ্ছে? আমার প্রচুর রান্নাঘরকে আপনি ধ্বংস করে দিলেন।
মানে হলো কি, ওখানের যে প্রত্যেকটা লক্ষ লক্ষ পাতা ছিল গাছে, প্রত্যেকটার মধ্যে যে ফটোসিনথেসিস হয়তো বন্ধ করে দিলেন, অক্সিজেন উৎপাদন তাহলে কি কমে গেল? কারণ সেই এত বড় বৃক্ষের যে আমরা এই বৃক্ষটা থেকে যে উপকারটা পাইতাম, যে অক্সিজেন প্রডিউস করতো, সেটা আপনি একটা ছোট মাত্র 20টা পাতা আছে গাছে, সেটাতে পারবেন না। তো পারবো না। পারবেন না। সো দ্যাট ক্ষতিটা পুষিয়ে নিতে হলে আপনাকে অনেক রোপণ করতে হবে, অনেক রোপণ করে ক্ষতি পুষিয়ে নিতে হয়। তারপরেও আমরা যে চেষ্টা করব এটা পুষিয়ে নেওয়ার। এবং আমরা আরেকটা জিনিস যেটা বলি, যে আপনি এই বৃক্ষটা কাটলেন, আপনার প্রয়োজন ছাড়া কেন কাটবেন? আপনার প্রয়োজন ছাড়া দরকার নেই। কিন্তু যারাই আসলে গাছ কাটে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন প্রয়োজনের কথাই আসলে বলে। সত্যিকার অর্থে কি তারা আসলে প্রয়োজনের কারণে গাছ কাটে কিনা, বা টাকার জন্য কাটে কিনা, বা আসলে অনেকেই আছে যে গাছ কাটে পারিবারিক রেষারেষি থেকে। হ্যাঁ, করে আছে, অনেক আছে, অনেক জায়গায়। শুনেন, শুধুই যদি প্রয়োজনের জন্য গাছ কাটা হতো তাহলে বনগুলি উজাড় হইতো না। তাহলে তো আপনার ওইখানে একটা প্রিপারেশন নিয়ে রিপ্লেসমেন্ট করে তারপরে কাটতো। শুধুই তো এটা করে না। তো ও যত্র কেটে দিচ্ছে। রাস্তার পাশে কিছু হয়েছে, একটা গাছ কেটে দিছে। কোথাও একটা ধরেন একটা শেওড়া গাছ, পেতনিসরা, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই পেতনিসরা গাছটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। তো এটার কারণ কি? মানুষ যার যার জঙ্গলে ছিল কেটে ফেলছে। কেন? এই গাছটা কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। কিরকম কাজে লাগে না? এটা কোনো ফল হয় না, কিছু হয় না। হ্যাঁ, ফল হয় না, কিন্তু এই গাছটা আপনাকে কিভাবে উপকার করছে আপনি ইউ ক্যান্ট ইমাজিন, আপনি কল্পনা করতে পারবেন না। বিকজ এই যে ধরেন পেতনিসরা, এর মধ্যে একটা ফল হয় হলুদ, একদম ভর্তি হয়ে যায় ফলটা। পাখিরা যে কিচিরমিচির করে কি পরিমাণ খায় এটার মধ্যে, যে মানুষও এই ফলটা খেতে পারে, একটু হালকা টক তিক্ত স্বাদের। এটা প্রচলিত খাবার না মানুষের। পাখিরা একদম কিচিরমিচির শব্দ করে যে এই ফলগুলি খাচ্ছে। এই যে খাচ্ছে ফলগুলি, পাখিরা উৎসব করতেছে। এই উৎসবটা যদি আপনার দেখতে ভালো লাগে তাহলে গাছটা থাকবে, আর যদি গাছটা থাকে তাহলে আপনি অক্সিজেন পাবেন। আর এই গাছ থাকলেই আসলে পাখিরা থাকে। যেমন ঢাকা শহরে কিন্তু অনেক পাখিদেরকে আমরা এখন দেখতেছি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে আমরা আমাদের পাখিদের হারিয়ে ফেলছি। তার কারণ হলো, ঢাকা শহরে দেখেন আগে যে পরিমাণ কাক ছিল, গত কিছুদিন সেই পরিমাণ নাই। স্যার, আমরা আরো কথা শুনবো, আরো গল্প করার চেষ্টা করবো এই বিষয়ে, এবং আপনার সাথে এই বিষয়ে গল্প করে আসলে আসলে গাছের সাথে থাকলে, গাছের ব্যাপারে কথা বললে মনটাও ভালো হয়ে যায় আমাদের সবারই। এই বিষয়ে আরো গল্প করার চেষ্টা করব। একটি বিরতি নিতে চাই। ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টারে পাওয়ার্ড বাই সল্ট বেতে একটি বিরতি নিচ্ছি। ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বেতে। আমাদের সাথে রয়েছেন আমাদের বিশেষ অতিথি বৃক্ষবন্ধু আজহারুল ইসলাম, তার সাথে গল্প করছিলাম আমরা। এবং স্যার, একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনি আমাদের সাথে আছেন এবং এখানকার খালি খালি লাগছিল, তাই একটি গাছ নিয়ে আসলাম। এবং আমার মনে হচ্ছে যে আপনার সাথে আলোচনায় সময় গাছটি থাকলে আসলে পরিপূর্ণ লাগবে। ধন্যবাদ। চমৎকার। এটা হচ্ছে ড্রসিনা। আচ্ছা, এই গাছটি সম্পর্কে একটু জানান না আমাদেরকে। এটা হচ্ছে ড্রসিনা। এটাতে হচ্ছে বিশেষ করে এইটা যদি, এটা একটা ইনডোর প্ল্যান্ট, ইনডোরে রাখা যায়। বিশেষ করে আমাদের ইনডোরে যে হোম অ্যাপ্লায়েন্সগুলি থাকে, ফ্রিজ, এসি, এটাতে ফর্মালডিহাইড নির্গত হয়। সেই ফর্মালডিহাইডটাকে এটা শোষণ করে নিয়ে এনভায়রনমেন্টটাকে, ঘরের ভিতরের পরিবেশটাকে অর্থাৎ বায়ুটাকে দূষণমুক্ত করে দেয়। বাহ। আর ঘরের ভিতরের তো শ্রীবৃদ্ধি করে এটা। এটা কিন্তু আমরা অনেকেই আসলে জানি না। এটাকে অনেকে লাকি বেম্বু বলে। এটা একটু আরো মোটা হবে, বেশ সুন্দর হবে। এটা ইনডোরে রাখার মতো একটা উপযুক্ত গাছ। আচ্ছা, ইনডোরে কিন্তু আমরা জানি না আসলে কোন গাছগুলো ক্ষতিকর বা কোন গাছগুলো উপকারী। ইনডোরের জন্য বিশেষ করে ধরেন এই যে বললাম ড্রসিনা আছে, মানি প্ল্যান্ট আছে, বিভিন্ন ধরনের যে গাছগুলি সাধারণত ইনডোরে, অর্থাৎ ওর সূর্যালোকের উপস্থিতি কম হইলে ভালো হয়, সেই উদ্ভিদগুলি ঘরে রাখা যায়। এবং বাসায় যেহেতু শিশুরা থাকে, কিছু গাছ তো অবশ্যই রয়েছে যেগুলো শিশুদের জন্য আসলে ক্ষতিকর। অনেকেই ঘরের ভিতর একটা উদ্ভিদ রাখার চেষ্টা করেন বারান্দায় অথবা ঘরের ভিতরে, যেটাকে বলে ডাম্পকেইন বা ডাইফেনবেচিয়া বলা হয়। এই উদ্ভিদটা রাখা উচিত না, কারণ এটার যে ডাম্পকেইন মানে ডাম্প তো বোবা,
তো এই যে কাণ্ডটা, এই কাণ্ডটার থেকে যে ল্যাটেক্সটা বের হয়, ল্যাটেক্স বা তরুক্ষীর, এটা সাধারণত বাচ্চাদের মুখে গেলে মানে কথা বলতে পারে না, কিছুক্ষণ বোবার মতো হয়ে যায়, এই জন্য বলা হয় এর ডামকিন। এটা না রাখাই ভালো। কিন্তু বেশ সুন্দর গাছটা, এটা এভাবে তো এবার দেখানো যাচ্ছে না, গাছটা চমৎকার, পাতাটা বেশ বড় হয়, প্রিন্টেড থাকে পাতাটা। তো এটা অনেকেই এই এর সৌন্দর্যের কারণে ঘরের ভিতরে রাখে, তবে এটা না রাখাই ভালো। মানুষের চরিত্র যেমন রয়েছে ভালো বা খারাপ, গাছের কি চরিত্র রয়েছে? গাছকে আসলে আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে ব্যবহৃত হবে। যেমন ধরেন আমরা যেটাকে বলি বিলাই খামচি বলি, অনেক সময় আলকুশি বলি। তো এই যে আলকুশি, আলকুশি উদ্ভিদটা সিম জাতীয় উদ্ভিদ, এটা ধরেন প্রচুর ফল হয়। এখন এই আলকুশি একটা ভয়ানক, ফলের উপর যে আপনার ট্রাইকোমগুলি থাকে, মানে ট্রাইকোম বলতে এটা থাকে হচ্ছে আলের মতো থাকে, সূচের মতো থাকে। এটা কোনো কারণে যদি আপনার শরীরে একটু ছিটিয়ে দেওয়া হয়, খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। মানে আপনার শরীর চুলকাবে, অ্যালার্জি হবে, এবং সেখানে হিস্টামিন রিলিজ করবে। হিস্টামিন রিলিজ করে এইখানে প্রচুর পরিমাণে চুলকানোর ফলে দেখা গেছে এমন হতে পারে যে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। সুতরাং এই আলকুশি আবার বেশ উপকারী একটা ভেষজ উদ্ভিদ। এখন ইট ইজ আপ টু ইউ, আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন। স্যার, আসলে আপনার সাথে যখন আমি আলাদা গল্প করছিলাম তখন একটি বিষয়ে আসলে আমরা কথা বলছিলাম যে মানুষ আসলে আমরা যেসব ভেষজ উদ্ভিদের কথা জানি, কিছু উদ্ভিদ আসলে একটু বেশি পরিমাণে, বা যেসব ভেষজ খাবার রয়েছে বেশি পরিমাণে খেলে ক্ষতিকর, অল্প পরিমাণে খেলে উপকারী। এমন কিছু ভেষজ খাবারের কথা আমাদেরকে জানান। বিশেষ করে দেখেন, ভেষজ উদ্ভিদ মানে ভেষজ ঔষধ মানেই নিরাপদ, এটা কখনোই ভাবা উচিত নয়। কোনো ঔষধেই নিরাপদ নয়। কখন? যখন আপনি এটাকে ব্যবহার করতে জানবেন না। এখন দেখেন, আমি গত কয়েকদিন আগে আমাদের দেশে বহুল ব্যবহৃত, আমাদের দেশ না, এই যে ভারতীয় উপমহাদেশ সহ এশিয়াতে বহুল ব্যবহৃত সুপারি, সুপারি নিয়ে কথা বলছিলাম। কথা বলতে বলতে ওখানে ধরেন বিষয়টা হচ্ছে যে আমি, আমার মা, আমার চাচি 20-30 বছর, 40 বছর, 50 বছর যাবৎ সুপারি খাচ্ছে, তার তো কিছু হলো না। তাহলে আপনি কেন এটা বলছেন? আবার দেখেন, এই যে ঔষধ, সুপারির থেকে বিভিন্ন রকমের ঔষধ হয়। ঔষধ তো একটা নির্দিষ্ট মাত্রা থাকে, ডোজ থাকে, ইন্ডিকেশন থাকে, দিনে কবার খাবেন। কিন্তু আপনি সুপারি যে খাচ্ছেন, অ্যারিকোলাইন নামক একটা অ্যালকালয়েড থাকে সুপারিতে। এই যে সুপারি আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, আপনার বডি ফাইট করে করে এই যে সুপারির অ্যারিকোলাইন যে অ্যালকালয়েডটা আছে, এটার বিরুদ্ধে ফাইট করে কোনোভাবে আপনার শরীর টিকে থাকছে। আপনার শরীরকে তো আপনি কষ্ট দিচ্ছেন। এখন এটা তো মানুষকে বোঝাইতে পারি না যে সুপারিটা আসলে উপকারী না। আপনি 10 বছর ধরে খাচ্ছেন, আপনার কিছু হয় নাই, তো আমার কি? আপনি তো, সুপারি তো ভালো জিনিস না। এখন সুপারির কিছু ঔষধি গুণ থাকতে পারে, এই জন্য আপনি ধরে এতটি ধরে একবারে খাইতে থাকবেন? সারাদিনে 4টা সুপারি, 5টা সুপারি আপনি 20 বার পর্যন্ত খেতে থাকবেন? এখন আপনার পানি না খাইলে আপনি বাঁচবেন? নিশ্চয়ই না। আপনাকে এমন পরিমাণে পানি খাওয়ানো হলো, কিডনি ফিল্ট্রেশন করতে করতে কিডনি একসময় দুর্বল হয়ে কিডনিটা নষ্ট হয়ে যাবে। তার মানে কি? আমি তো সারা জীবন পানি খেয়েছি, আমার তো কিছু হয়নি। সুতরাং আপনি একটা উদ্ভিদের ভেষজ গুণটা কতটুকু কীভাবে নেবেন, এটা ডাক্তারের সাথে পরামর্শ করে কতটুকু ডোজে খাবেন জেনে বুঝে খেতে হবে। আর দেখেন, ভেষজ ঔষধের প্রতি আমরা আজকাল একটু অনীহা প্রকাশ করি, কেন জানেন? এটার জন্য দায়ী আমরা। কীরকম দায়ী? বাংলাদেশে যখন জিনসেং নামক একটা ঔষধ আসলো, এটা আসার পর এটাকে মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে এখানে। যেমন ধরেন, এই যে জিনসেংটাকে এমনভাবে প্রচার করা হয়েছে, এমন ইন্ডিকেশনে প্রচার করা হয়েছে, ভুল ইন্ডিকেশনে। এখন মানুষ এটা খাওয়ার পরে কীরকম ভুল ইন্ডিকেশন? মানুষকে বলা হতো যে আপনি জিনসেং খাবেন মানে আপনার লিবিডো বৃদ্ধি পাবে, বাট আসলে এটা লিবিডো বৃদ্ধির ওষুধ না। দিছেন মানুষকে এটা প্রচার করে, মানুষ এখন খায়, লিবিডো বৃদ্ধি পায় না, মানুষ তো এখন বিমুখ, ভেষজ ওষুধে কাজ হয় না। তো এখন হলো কি, আপনার বুঝতে হবে
যে ভেষজ ওষুধে কাজ হয় কি হয় না, এটার জন্য প্রপার গাইডলাইন নাই আমাদের দেশে। প্রপার যে ইন্ডিকেশানে এটাকে প্রেসক্রাইব করা বা বলা, সেটা আমরা করি না। আরেকটা বিষয় হলো, এখন কেউ বললো আপনাকে সর্পগন্ধা, রাউবেলফিয়া সার্পেন্টিনা যে উদ্ভিদটা আছে, এটা খেলে চমৎকার ঘুম আসে। হ্যাঁ, ঘুম আসে এটা খেলে, ঘুমেরই ওষুধ এটা, ঘুমের জন্য দেয়, হার্টের জন্য দেয়। তো এখন আপনি করলেন কি, এই রাউবেলফিয়া সার্পেন্টিনা এক জায়গায় পাইলেন, সর্পগন্ধা পাইলেন, উঠায় আনলেন শিকড় এনে পিষে আপনি খেয়ে নিলেন, বা শুকায় নিলেন, শুকায় এনে পাউডার করে খেলেন, খেয়ে তো আপনার তো ঘুম আসে না। ওটা একটা আলাদা প্রসেস আছে অবশ্যই। প্রসেস আছে। এখন হলো যে এই যে ঘটনাটা, ধরেন আপনার ঘুম আসলো না, মিস্টার রহিমউদ্দিনের আসলো না, মিস্টার সলিমউদ্দিনেরও আসলো না, সাথে আজহারুল ইসলামেরও কোনো ঘুম আসলো না। মানে কি হলো বিষয়টা, সবাই মনে করলো এটা কোনো ওষুধের জাতেই না। আমি বললাম ধুত, কোনো ওষুধের জাতেই না। এখন এই যে আপনার সর্পগন্ধা গাছটাকে শিকড়টা কখন উঠাইতে হবে, একটা নিয়ম আছে। শিকড়টা উঠানোর আগে গাছটাকে প্রচুর স্ট্রেসে ফেলতে হবে। স্ট্রেস দিলে গাছ কি মনে করে, গাছ মনে করে যে আমাকে, তখন মনে করে যে আমি কষ্টের মধ্যে পড়ে গেছি, তখন তার যে অ্যালকালয়েডগুলি থাকে শরীরে, গাছের দেহে, প্রত্যেকটা অ্যালকালয়েড সে রিলিজ করে দেয়, রিলিজ করে দেয়। যে অ্যালকালয়েডটাই আপনার প্রয়োজন। ঠিক ওইভাবে, অর্থাৎ এটাকে ওই রকম স্ট্রেসে দিয়ে, স্ট্রেস দেওয়ার পরে যখন তার অ্যালকালয়েডটা সে রিলিজ করবে, তখন এই শেকড়টা যদি উঠায় এনে আপনি ঠিক মতো প্রসেস করে খান, আপনার ঘুম হবে। কিন্তু কয়জন এটা করে? আমি চায়নাতে একবার একটা গার্ডেনে এরকম দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম, ওরা তো ইংলিশ বুঝে না কিচ্ছু, তো অনেক কষ্ট মষ্ট করে যেটুকু বুঝলাম, সে বললো যে আমি এই গাছটাকে, আমার এটা মেডিসিনাল একটা গার্ডেন, এনে বেশ কিছু মেডিসিনাল প্ল্যান্ট আছে, আমি প্রত্যেকটা প্ল্যান্টকে স্ট্রেসে রাখছি, প্রচণ্ড স্ট্রেস, যেন তার অ্যালকালয়েডটা রিলিজ করে, এবং এটাই নিয়ম। এবং প্রত্যেকটা ওষুধেরই আসলে একটা প্রসেস আছে, এবং Process আছে না? প্রসেসের মাধ্যমেই আসলে, এবং সঠিক জ্ঞানের মাধ্যমেই আসলে এটা করা উচিত। যেমন উচিত। আপনাকে ধরেন আজকে সিডেটিভ একটা ওষুধ দেওয়া হলো, আপনি সিনথেটিক ড্রাগস যেগুলি বাজারে পাওয়া যায়, এটা তো প্রিপেয়ার করা একটা ট্যাবলেট, আইনে টপ করে খেয়ে ফেললেন, কিন্তু এই গাছের, এটা তো গাছ তুলে আনেন মানে প্রিপেয়ার করা না। অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে যেমনটা আমরা বলি আসলে। স্যার, আরেকটা বিষয় জানার খুব ইচ্ছা, যে আপনার একটি গল্প আমি শুনেছি, ছোটবেলা নাকি বাবার বকুনি খেয়ে এই বৃক্ষের প্রতি ভালোবাসা যেমন আপনার বাবারও ছিল, তেমনি আপনিও পেয়েছেন, কিন্তু পড়ালেখা সবকিছু বাদ দিয়ে আপনি গাছের পিছনেই ছুটছিলেন। এটা ছিল হচ্ছে, আমি তখন ক্লাস 10-এ, মানে তখন আমার এসএসসি পরীক্ষা সমাগত, টেস্ট পরীক্ষার আগে। তো একদিন আমি, তখন ধরেন আমার তো ওইরকম ছোট মানুষ না, তখন তো পয়সা নেই, বিভিন্ন বন্ধুর বাড়ির থেকে যে গোলাপের ডাল কাটিং করে নিয়ে এসে একটা গোলাপের বাগান বানায় ফেললাম। প্রত্যেক দিন সকালবেলায় উঠে প্রথম কাজ হলো গোলাপটা ফুটলো কিনা এবং সেটার ঘ্রাণটা কেমন, এইগুলো দেখা ছিল একটা অন্যরকম নিত্যদিনের একটা খুব ভালো লাগার একটা বিষয়। তো এটাতে বাবা তেমন কিছু বলতেন না, উৎসাহই দিতেন। তো এখন আমি একদিন খেয়াল করলাম যে আমার গোলাপের সব পাতা কোনো পোকায় খেয়ে যাচ্ছে। কারণ আমি দিনের বেলায় পোকা খুঁজে পাই না, নিশ্চয়ই এটা রাত্রেবেলায় পোকায় খায়। তো একটা এভারেডি টর্চ লাইট ছিল, আগে তো বিদ্যুৎ ছিল না গ্রামে, 86-এর আগের কথা বলতেছি, অনেক আগের দিন, অনেক আগের কথা। 86-এর, আমি 86-এ এসএসসি পাস করেছি। ওইটার আগে হচ্ছে খুব সম্ভবত 86-এর বা 85-এর লাস্টে বা এই ধরনের একটা সময় হবে। তখন আমাদের এসএসসি পরীক্ষা হইতো মার্চে, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এপ্রিল পরীক্ষা হইতো। তো এইটা তখন এভারেডি টর্চ লাইটটা নিয়ে রাত্রে 8টা বাজে এরকম, তা আমি গাছের পাতার তলে যায় পাইছি, পেয়ে এগুলাম পোকা মারতেছি। তো দেখলাম বাবা বাড়িতে আসলো, কিছু বললো না, চলে গেল চুপচাপ। আমি আবার তাড়াহুড়া করে যেয়ে পড়তে বসলাম। তো একটু পরে বাবা গেল, যে বলল যে আমাদের সময় একটা ইয়ে আসতো, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, একটা অ্যাপ্লিকেশন ছিল, এটা আসতো পরীক্ষায়, প্রধান শিক্ষকের নিকট বিনা বেতনে পড়ার জন্য আবেদন। তো এটা বললো যে এটা শিখছো, পড়া হয়েছে, লেখো। সাদা কাগজ, তখন তো সাদা কাগজ, কর্ণফুলী পেপার ছিল না, একটু আমরা বলতাম গোবরে কাগজ, একটু অ্যাশি কালার এরকম কিছু। শুষে যাইতো কাগজের মধ্যে। তখন সেটা লিখতাম হচ্ছে ইকোনো বল পেন ছিল হ্যাঁ, তখন, ইকোনো বল পেন প্রথম আসলো ইকোনো বল। আমাদের ছোটবেলায় আমরা পেয়েছিলাম। ইকোনো বল পেনটা তখন কেবল আসছে, কেবল আসছে। এবং সেটার একটা ভাবই আলাদা, ইকোনো বল পেন দিয়ে লেখা। আর না হয়তো আমাদের ছিল ফাউন্টেন পেন, ঝর্ণা কলম ছিল।
ঝর্ণা কলম, আর না হয়তো ছিল হচ্ছে নলখাগড়ার কলম, নলখাগড়া দিয়ে কলম কাইটা বানায়া কালির মধ্যে চুপাইয়া চুপাইয়া লেখা। এটা আমরা লিখতে পারি, নলখাগড়া দিয়ে লেখার সুযোগটা আরো আগে ছিল, এটা আমরা দেখছি, এটা দেখছি এটা করে। তো খুব বললো যে লেখো, তো আমার এখনো মনে আছে এই কোনো কলমটা দিয়ে কাগজে লিখতেছি, লিখে টিকে দিছি ওনাকে। দেখলো, দেখে 2টা বানান ভুল হয়েছে, গোল দাগ দিল, দেখ খাতাটা জোরে টেবিলে তুইয়া বললো যে তোমার দ্বারা পড়াশোনা হবে না, তুমি যখন সময় না তখন তুমি গাছপালা নিয়ে বেশি নাড়াচাড়া করতেছো, ভালো না লাগলে তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি চলে যাও, বাড়ির থাকার দরকার নেই। আর যাই কই, আমার তো একদম সাথে সাথে একদম হিট করলো এতে যে এটা কি বললো। তাই পড়তেছি, রাতের খাবার দাবার শেষ, তো পড়তেছি, এই এক পর্যায়ে আমার কাছে বারবার এটা মাথায়, না, বাড়ি থেকে বেরোলাম, বেরোয় প্রথম দক্ষিণ দিকে যাত্রা শুরু করলাম। বাড়ি থেকে দক্ষিণ দিকে, জ্যোৎস্না রাত, রাতের বেলা। বেশি বয়স তো ছিল না, না আমি এসএসসি পরীক্ষার আগে, আমি মানে কি টেস্ট পরীক্ষা দেব, কিশোর একটা ছেলে। হ্যাঁ, যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে যেতে লাগলাম, যেতে যেতে দিনের যে ছেলেটা রাত্রে বেলায় নিজের ঘরের বাইরে যায় না, পুকুর ঘাটেও যায় না, হ্যাঁ, অভ্যাস নেই যাওয়ার, অভ্যাস ছিল না আমাদের সময়, এটা অনুমতি ছিল না, স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল এটা যাওয়া। তো এরকম হওয়ার পরে আমি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলাম বাড়ি থেকে। দক্ষিণ দিকে যাত্রা শুরু করে রাত্রেবেলা তো কিরকম দেখি নাই, যাইতে যাইতে দেখলাম যে একটা গাছ, বিশাল একটা গাছ, গাছের উপরে একটা বিরাট একটা এরকম কি এরকম ঝুলে, এরকম ঝুলে, 2 পা যাই 3 পা পিছাই। তখন তো এটার নাম জানি না, এখন জানি এটা ছিল ওরুকজাইলাম ইন্ডিকাম, যেটাকে কানাইডিঙ্গা বলে, ঝুলে। তো অনেক কষ্টে ভয়ে ভয়ে পার হয়ে গেলাম, যে কই যাবো এখন এত রাত্রে, আবার বেরোয় আসছি প্রেস্টিজের উপর, ফেরত গেলে ঝামেলা, প্রেস্টিজ আছে না, বাড়িতে বেরোয় চলে আসছি, আবার বাড়িতে যাব, এক বাসজারে যায় বসে থাকলাম। এখন বাসজারে বসে থাকলাম, কতক্ষণ পরে দেখি এদিকে শিয়ালের মতো কি দৌড়, এমনি উঠটা দৌড় দিয়ে আরেক বাড়ির যে ইয়া থাকে, গোয়ালঘর থাকে, গোয়ালঘরের ভিতরে আরেকটা, গোয়ালঘরের ভিতরে আরেকটা ঘর থাকতো, এটার মধ্যে গুটে ঘর বলে, গরুর গোবর শুকিয়ে ওটার মধ্যে রেখে দেওয়া। এটার মধ্যে বসে থাকলাম, মশা, মানে বিনামূল্যে মশার কামড় খেয়ে এনতে বেরিয়ে গেলাম। আর গোয়ালঘরে তো ধোয়া থাকে। এক পানের বড় যে ঢুকলাম, ঢুকার পরে এইখানেও মশা, চলে আসলাম, দেখি যে বাড়ির কথা শোনা যায় আবার এখান থেকে, বাড়ির পাশেই। হ্যাঁ, এদিকে আমার আব্বাকে বকা দিচ্ছে, আমার মা বলছে তুমি এইভাবে কেন বললা, আবার আমার নানি ছিল, হ্যাঁ তোমার কোনো ঠিক নাই, তুমি এইভাবে বাচ্চাদের বলে, বিভিন্ন। তখন এই মনে করলাম আমার পলায়া যাওয়াটা সার্থক হয়েছে। পরে কি ওই দিন পুরো বাড়ি থেকে একদম মানে বেরি হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, বের হয়ে গেছি তো, মানে আর ব্যাক করেন না? ব্যাক করি না, সারা রাত্র ব্যাক করি নাই তো। সারা রাত ব্যাক করেন? পরে কবে ব্যাক? পরের দিন সকালবেলায় এই যে এখানে জঙ্গলে মশার কামড় খেয়ে আমার বাড়ি থেকে আরো 3-4টা বাড়ি পরে, আগের দিনে বৈঠকখানার মধ্যে এই যে খড় কেটে রেখে দিত গরুর জন্য। আমরা এই গল্প আরো শুনবো, বাকিটা শোনার চেষ্টা করবো। একটি বিরতি নিতে চাই। ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার বাই সল্ট বেতে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বেতে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন সবার পরিচিত বৃক্ষবন্ধু আজহারুল ইসলাম খান। স্যার, যে গল্পটি আমরা করছিলাম, আসলে বাসা থেকে বেরিয়ে গেলেন এই পড়ালেখা নিয়ে বকুনি খেয়েই, এবং সবচেয়ে মজার বিষয় যে বিষয়টি নিয়ে আসলে আপনি বকুনি খেলেন, সেই সাবজেক্টটি নিয়েই আসলে পরবর্তীতে আপনার পড়া হলো, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আপনি পড়লেন। আসলে এটা তো আসলে এভাবে হয় না, হঠাৎ হয়ে যায়, কিছু জিনিস কোইন্সিডেন্স ঘটে যায়। তো আমি আসলে এই যে ধরেন বিষয়টাকে, আজকালের ছেলেমেয়েরা একটা জিনিস আমি দেখলাম যে ওরা কোন সাবজেক্টটা পেলো বা কোন সাবজেক্টটা পেতেই হবে, এখানে যে প্রচুর প্রেসার ক্রিয়েট করতে থাকে। দেখুন, আপনার পছন্দ থাকতেই পারে, আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আপনি আপনার পছন্দের সাবজেক্ট নাও পেতে পারেন, আর যদি পেয়ে যান ওয়েল এন্ড গুড, সোনায় সোহাগা। যদি আপনি সেই সোনায় সোহাগা, সোনায় সোহাগা, পছন্দের সাবজেক্টই পেয়েছেন। সোনায় সোহাগা, এবং এটা খুব ভালো লাগে কি জন্য জানেন? আপনার ভালো জিনিস যদি আপনি পান, আপনার পছন্দের জিনিস যদি আপনি পান, আপনার পছন্দের বিষয়ে যদি আপনার
সাবজেক্ট হয়, পড়াশোনার বিষয় পড়াশোনার বিষয় হয়, পছন্দের বিষয়টাই যদি পড়াশোনার হ্যাঁ, বিষয় হ্যাঁ, হয়, হ্যাঁ। তাহলে সেটার মতো মজা আর তো নাই। এবং দেখেন আপনি তখন একটা, সাপোজ আপনি গাছ পছন্দ করছেন, আপনি এইটা নিয়ে তখন দেখবেন যে আপনার পড়ে থাকতে ইচ্ছা করবে, বেশি ডেভোশন থাকবে, বেশি ভালোবাসা থাকবে, এবং সেইখান থেকে আপনার একটা কিছু করতে পারবেন আপনি। যেমন, এবং এই কারণে কিন্তু আসলে আপনার লাইফে কখনো ব্রেক আসেনি, যে বৃক্ষের প্রতি ভালোবাসাটা না আমার এত একদম বছর পরেও কন্টিনিউয়াস, এসেও কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। চলে গেছে। আমি বহুত আমি 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 অনেকভাবেই অনেক সময় বিভিন্ন রকমের এই উদ্ভিদ নিয়ে ঝামেলায়ও পড়েছি। আমি একবার, এটা আমি কাউকে বলিনি এই বিষয়টা, ফেনীতে, ফেনীতে এটা হলো ছাগলনাইয়ার এদিকে, মাকাল ফল আছে, যেটা মাকাল ফল আপনারা চিনেন কিনা, গোল লাল টকটকা, আমরা শুনেছিলাম। শুনেছি, মাকাল ফল। মাকাল ফলের বীজ কালেক্ট করলাম আমি, অনেকগুলো মাকাল ফলের বীজ কালেক্ট করলাম, প্রায় 2-3 কেজি মাকাল ফলের বীজ হবে। তো এটা নিয়ে আমি ওই ফেনী অঞ্চলে ওই দিকটায় ভাবলাম যে এইদিকে নাই গাছটা, আমি কিছু বীজ ছড়াই দিই। আমি দিয়েছিলাম, আমি জানি না পরবর্তীতে হয়েছে কিনা, হয়তো বা হতে পারে, ন্যাচারালি হয় এটা, কিন্তু ওইদিকে না। এখন তো ন্যাচারালি ফলটা হারিয়ে গেছে, পাখিদের খাবার, কিন্তু বিশ্রী দেখতে ভিতরে। তো এইটা দিয়ে এতগুলি বীজ আমার গাড়ির পিছনে, তো এইখানে ছিল হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, ছাগলনাইয়ের এদিকে। তো আমি ওই দিক থেকে যখন গাড়িতে আসি, আমার গাড়ির পিছনে ছিল ওই প্যাকেটটা। এখানে প্রায়ই করতো কি, ওই বাংলাদেশ রাইফেলস, বিডিআর ছিল তখন, অথবা বিজিবি হয়েছে কিনা জানি না, তখন তারা রাস্তায় এটাকে এখানে চেক করতো, গাড়ি চেক করতো। গাড়ি চেক করে, তো একজন কনস্টেবলে আমাকে গাড়ি চেক করে রাস্তার মধ্যে, আমি তো জানি যে আমি গাড়িতে, আমার কেন, আমি তো একজন উল্টাপাল্টা করার মানুষ না, আমি নিজেরটা আমি নিজে বুঝি না। গাড়ি চেক করার পরে যখন বললো স্যার পাইছি, আমি সামনেতে নামলাম, আমার ড্রাইভারের প্রতি আবার ভয় লাগছিল, আল্লাহ কোন বিপদে নাকি ফেলছে আমারে, না বের হয়ে যায় দিয়ে আমার ইয়ার ফল। মাকাল ফলের হ্যাঁ, বীজ, হ্যাঁ, হ্যাঁ। মাকালের সিডস। স্যার পাইছি, তখন উইথ ডিউ রেসপেক্ট, যে পুলিশ কনস্টেবল ছিলেন, উনি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকলেন, উনি আসলেন। উনি এসে, উনি আসলে কি বুঝলেন না বুঝলেন, বলেন যে স্যার আপনি এই অবৈধ জিনিস নিয়ে রাস্তায় কেন যাচ্ছেন, আপনাকে থানায় যেতে হবে। আমি বললাম ভাই এটা অবৈধ জিনিস না, আপনি ভালো করে দেখেন। আমি তারা বুঝাইতেই পারি না। নানা সময় আসলে আপনি বিভিন্ন সময় বিপদে পড়েছেন এই গাছ নিয়ে। আবার গাছ নিয়ে তো মধুস্মৃতিও অবশ্যই রয়েছে, অনেক অনেক মধুস্মৃতি রয়েছে। মধুস্মৃতি তো আছেই। আপনার বাসায় আসলে যারা, মানে আপনার সন্তান, আপনার সহধর্মিণী, তারা আসলে এই ব্যাপারটাকে কেমন করে আমার দেখে? সহধর্মিণী গাছ পছন্দ করে, বাট বাচ্চাদেরকে আমি আকৃষ্ট করার চেষ্টা করছি বিভিন্নভাবে বিভিন্ন সময়। তো আশা করছি ওরাও হবে। তো আমার মেয়েটা একটু পছন্দ করে, ছেলেটা একটু কম। তো ওকে আস্তে আস্তে, কেবল এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে ছেলেটা, ওকে আমি বলছি যে আস্তে আস্তে গাছপালার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি, খুব সিরিয়াসলি সিরিয়াসলি বোঝানোর চেষ্টা করছি। আসলে হয় কি, হ্যাঁ, বংশ পরম্পরায় একটা পর্যায়ে দেখা যায় যে আপনি একটা জিনিসকে খুব ভালোবাসতেন, একটা জিনিসকে পছন্দ করতেন, আপনার বাচ্চা বা আমার বাচ্চা, 3টা বাচ্চা থেকে একটা হইল না, জেনেটিক্যালি আসলে অনেকে পায়, অনেকে পায় না। 3জন বাচ্চা, 2জন বাচ্চা, একটা বাচ্চা খুব পাইলো আর একটা বাচ্চা পেলো না, কিছু করার নাই, কিছু করার থাকে না। ওদেরকে তখন নার্সিং করে বা বুঝিয়ে বুঝিয়ে শেখাতে হয় আর কি। নতুন প্রজন্মের যারা আসলে বাচ্চারা অনেকে আগ্রহ রয়েছে এবং তারা আসলে জানতেও চায়, তারা পাঠ্যপুস্তকের থেকেও বাহিরেও আসলে আরো কিছু প্র্যাকটিক্যালি জানতে চায়। আসলে পড়ালেখার বিষয়ে আমাদের পাঠ্যপুস্তকে এটাকে কিভাবে অ্যাড করা যেতে পারে? এই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি তুলছেন। আমি একটা কাজ করতে চাইছিলাম ব্যক্তিগতভাবে, বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি স্কুল, অর্থাৎ ক্লাস 1 থেকে অ্যাটলিস্ট 8-9 পর্যন্ত বাচ্চাগুলিকে যে যে একটু কথা বলে ওদেরকে গাছের সম্পর্কে বোঝানো এবং এদেরকে একটু নেচারে নিয়ে যাওয়া। তো কিছু জায়গায় শুরু করেও আবার দেখা গেছে যে রেসপন্সটা ওইভাবে পাওয়া যায় না। স্কুল থেকে তো রেসপন্স পেতে হবে, পারমিশনের ব্যাপার আছে। এটা যদি হয় তো আমি নিয়মিত করতে চেষ্টা করব। আরেকটা জিনিস হলো, বাচ্চাদেরকে ক্লাস, একটা কথায় আছে জানবেন, আপনি নিশ্চয়ই জানেন এটা, কাঁচায় না পাকিলে, বা নাকি একটা কথাটা হলো এরকম, কাঁচায় না নোয়ালে বাস, পাকিলে করে ঠাস ঠাস, একটা প্রবাদ আছে। যে আপনি ধরেন কোমলমতি বাচ্চাদেরকে যখন একটা জিনিস ঢুকিয়ে দিবেন, ওর মাথায় কিন্তু এটা সেভ হয়ে গেল। দেখেন আপনার একদম ক্লাস 1-এর একজন টিচারের কথা মনে করেন তো,
যে কাজটা করছিল এটা কিন্তু এখনো আছে। আপনি নস্টালজিক হন ওইটা শুনে, ওইটা মনে করে। হয়তো আপনাকে একটা কটু কথা বলছে অথবা ভালোভাবে আপনাকে আদর করে নিয়ে এসে একটা কিছু শিখাইছে, ওইটা মাথায় কিন্তু আপনার এখনো আছে। তো ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাকে যখন আপনি ক্লাস 3-তে তাকে নিয়ে বলবেন যে বাবা এইটা হচ্ছে এই গাছ, আম গাছ, এইটা জাম গাছ, এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ থাকলে কি হয়, গাছ থাকলে কি হয়, এটা যখন তাকে শিখাবেন তখন সে কিন্তু পরিবেশের জন্য আস্তে আস্তে নিজেকে ডেভোশন করবে এবং শিখবে কিছু। প্রথম থেকে ঢুকাতে হবে, কারণ আমাদের স্কুলগুলিতে এরকম নিয়মটা আছে কিনা জানি না, বাচ্চাদেরকে নিয়ে ফিল্ডে যাওয়া। ভাই আপনি সারা জীবন আপনি জাম খেয়ে আসছেন, আজকাল অনেক বাচ্চা পাবেন যে জাম খাও তো বাবা, জাম খাবে, তখন জিজ্ঞেস করে জাম গাছ কেমন, দেখে নাই, দেখে নাই কখনো। না দেখে নাই। একটি খুবই সাধারণ একটি মৌসুমী ফল, বাংলাদেশে একটি অতি পরিচিত, তারপর তারা পরিচিত। চেনে না। অথচ স্যার, সবশেষ একটি কোশ্চেন আসলে রাখতে চাই আপনার কাছে। আপনার স্বপ্নের বাংলাদেশে আপনি রাস্তার দুধারে কোন গাছটি দেখতে চান? দারুণ প্রশ্ন করছেন। আমি কয়দিন আগে এই নিয়ে কথা বলতেছিলাম। আমার স্বপ্নের বাংলাদেশে আমাদের দেশি গাছ দিয়ে সাজানো হবে। যেমন ধরেন এখন কি ফুটছে, উদাল ফুটলো কয়দিন আগে, স্টারকুলিয়া ভিল্লুসা বলে যেটাকে, প্রচন্ড। উদালের 3টা রূপ। প্রথম ফুল ফুটবে একটা রূপ, যখন এর সিডপটটা হবে গ্রিন একটা রূপ, যখন সিডপটটা পেকে যাবে টুকটুকে লাল আরেকটা রূপ। 3টা রূপ পাখিরা খাবে, ঠিক আছে, ফুল খাবে পাখি, ফুলটাও খেয়ে ফেলে, নেকটার খাবে মৌমাছি, পাখিরা ফলটা খাবে, বীজটা খাবে, বীজ চাইলে মানুষও বেজে খেতে পারে। এটার গেল উদাল। আসেন বান্দরলরি, সোনালু বলে যেটাকে, কেসিয়া ফিস্টুলা। আপনার জাপানে যে চেরি ব্লুজম দেখতে হবে না তো, এত সুন্দর, এত সুন্দর ফুটে। এটা গ্রীষ্মের। উদাল বসন্তের। বসন্তে তো আরও ফুল আছে, ফাল্গুন মঞ্জুরি আছে। ফাল্গুন মঞ্জুরি আপনার গাছে যদি দেন, গ্লেরিসিডিয়া সেপিয়ান্স, যেটা গ্লেরিসিডিয়া, হ্যাঁ গ্লেরিসিডিয়া, গ্লেরিসিডিয়া সেপিয়াম, এই যে ফাল্গুন মঞ্জুরি, এই ফাল্গুন মঞ্জুরি গাছে একটাও পাতা থাকে না। পুরা গাছটাকে আপনি দেখলে মনে হবে যেন একটা পুষ্পস্তবক, ফ্লাওয়ার ভাস। আপনি এই কয়টা 4টা 5টা দেশি উদ্ভিদ দিয়ে যদি আপনি আপনার রোড আইল্যান্ড সাজান, একটা যাবে আর একটা আসবে, একটা যাবে আর একটা আসবে। আপনি একবার ভাবুন তো কেমন হবে। কেমন হবে আমাদের বাংলাদেশ, কেমন হবে আমাদের রাস্তার দুধার, আসলে মন ভালো করে আপনি দেওয়া হবে। সংসদ ভবনের একটা এলাকা আছে যেখানে এই যে সোনালু গাছ আছে, যখন ফুটে আপনি জানেন তো কেমন লাগে। এটা এই দেখেন সোনালু, বা যেটাকে আমরা এই বান্দরলরি বলি, পুডিং পাইপ ট্রি বলা হয় এটাকে ইংরেজিতে, বান্দরলরি বলা হয়। তো এইটার আপনার এত শক্ত এবং সহনশীল একটা উদ্ভিদ, ঝড়ে ভাঙতে পারে না, বেশি বড় হয় না, বিশাল বড় সাইজের বৃক্ষ হয় না, মাঝারি টাইপের থাকে, এবং এটা রোড আইল্যান্ডে রোপণ করার জন্য উপযুক্ত, কারণ সে খরা সহিষ্ণু। অনেক ভালো লাগলো, এবং আজ আমার মনে হচ্ছে যে এই আলোচনা চলতে থাকলে আরো ভালো লাগতো। অনেক কিছু জানার আছে, এত অল্প সময়ে আসলে সব বিষয়গুলো তুলে আনা সম্ভব হয়নি, তবুও যতটুকু জানা গেল। অনেক ধন্যবাদ আপনাকে স্যার, ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। চ্যানেল 24-কেও অনেক ধন্যবাদ, এবং যারা আমাকে দেখেছেন, চ্যানেল 24-এর দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টারে পাওয়ার্ড বাই সল্ট বেতে আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ সবাইকে, আবারও জানাচ্ছি ঈদ মোবারক।